আমাবস্যার কালো রাত। মন যেতে চাইছিল না বন্ধুকে ডাকতে যেতে। আলসামি গ্রাস করেছে সমস্ত শরীরে। ক্লান্ত শ্রান্ত হয়ে আছি আজ সারা দিন ধরে। কারণ জেলেদের সাথে গিয়েছিলাম মাছ ধরতে নদীতে। একবার নোঙর দেওয়া, নোঙর তোলা, জাল নদীতে ফেলা, আবার ওঠানো। উফ, ভীষণ কষ্ট। আগে কখনো এ কাজগুলো করিনি তো তাই। এদিকে আবার বাড়িতেও কেউ নেই, মা বাবা ছোট বোন। বিরান ঘরে আমাকে একা রেখেই চলে গেছে মামা বাড়িতে। আর আমার আমাবস্যার রজনীতে বের হতেও ভয় লাগছে। বন্ধুকে ডাকতে যাওয়া তো দূরের কথা। আর তাছাড়া আমার বাড়ি ও বন্ধু সুমনের বাড়ির মাঝে আছে বিরাট এক বাগান। বাগানটি ভীষণ বিদঘুটে। দিনের বেলাতেও যেতে মানুষ ভীষণ ভয় পায়। আর সেখানে আমি রাতের বেলায় যাব কিভাবে? ভাবলেই গায়ে শিরশির দিয়ে ওঠে। তবুও উপায় নেই। সারা রাত একাকী এই বাগান বাড়িতে কাটানোর থেকে একটু ভয় উপেক্ষা করে বন্ধুকে ডাকতে যাওয়াটাই আমার জন্য উত্তম। আমি মোটেও দেরি না করে ভরপুর আধার নেমে আসার পূর্বেই আমাকে যেতে হবে বন্ধু সুমনের বাড়িতে। আমি সব দরজাগুলোতে তালা লাগিয়ে বের হলাম। বের হয়ে একটু সামনেই সেই বাগানটি। আমার কাছে ছিল একটা টর্চ, যা টিম টিম করে জ্বলছে। ব্যাটারিতে চার্জও শেষ হয়ে গেছে। আমি কোনো মতে বাগানটিকে ভয়ে ভয়ে পার হলাম। বাগানটি ছিল বেশ বড়। পার হতে আধা ঘন্টা লেগেই গেল। বাগান পার হয়ে একটু সামনে বন্ধুর বাড়ি। বাড়ির সামনে যেই হাঁক দিলাম জোরে জোরে, এই সুমন, এই সুমন, বাড়িতে আছিস? সুমন ছিল ঘরের ভিতর। সেখান থেকে বের হয়ে আসলো এবং আমাকে হঠাৎ দেখে একটু আশ্চর্য হয়ে গেল। কারণ আমি রাতের বেলায় কখনো তাদের ওখানে যাইনি তো তাই। সুমন বলল, কি ব্যাপার আসিফ, এখানে এত রাতে? আমি বললাম, আর বলিস না রে বন্ধু, আমাদের বাসায় কেউ নেই, তাই তোকে নিয়ে যেতে আসলাম। আজ আমার সাথে তোর থাকতেই হবে। বন্ধু বলল, তা ঠিক আছে, থাকা যাবে, তুই চিন্তা করিস না, তুই চল তো আগে ঘরে। আমি ঘরে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম সেখানে আরো 3 জন বন্ধু, অশোক, মোস্তফা, রুদ্রা উপস্থিত ছিল। তারা আমার সাথে বেশ কুশল বিনিময় করল। 4-5 জন বন্ধু একসাথ হলে কি আর বাসায় ফেরার নাম থাকে? আড্ডা দিতে দিতে বেশ ভারী রাত হয়ে গেল। তা প্রায় 10টা, 10:30 নাগাদ। তখন আমি বললাম, বন্ধু চল। আবার বাড়ি যাওয়ার পথে বড় এক বাগান, আমার ভীষণ ভয় লাগে কিন্তু। তখন সুমন আমাকে একটু উচ্চ আওয়াজে ছিরকি দিয়ে বলল, আরে কি যে বলিস না, বাগান তো কি হয়েছে, বাগান পার হওয়া কোনো ব্যাপার নাকি? আয়, আমরা মাত্র একদান গ্রাম খেলেই চলে যাব। কথা দিলাম, সত্যি বন্ধু, চল না। আমার এখন বিরক্তি বোধ হচ্ছে, তবুও কি আর করার, ইচ্ছা না থাকলেও খেলতেই হবে। গ্রাম খেলা শেষ করার পর
আমরা রওনা হলাম আমাদের বাড়ির দিকে। বাগানের রাস্তা ধরে। রাত তখন প্রায় 12টা। চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশায় ঘেরা চারিদিকে লাইটটাও টিম 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 করে চলছে। আমরা হাঁটতে থাকলাম। মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। আমার বন্ধু আমাকে ধরে হাঁটতে থাকলো ভয়ে। যে আমাকে আশ্বাস দিয়েছিল, আমি বুঝে ফেললাম তার দৌড় কতটুকু। আমি দ্রুত হাঁটতে থাকলাম। চারিদিকে বাঁশবাগানে ঘেরা। এদিক সেদিক তাকালেই শুধু কবরস্থান, শিমশাম নীরব চারিদিক। হঠাৎ আমাদের সামনে পড়ল বাঁশবাগানের ফাঁক দিয়ে সাদা ধোঁয়া, যা আমাদেরকেও গ্রাস করে নিল মুহূর্তেই। সামনের দিকে আর কিছুই দেখতে পাচ্ছি না। কোনো মতে এগোতে থাকলাম, কিন্তু এগোতেই পারছি না। ভাবলাম দেখি এত ধোঁয়া কোথা থেকে আসছে, এর উৎপত্তি কোথা থেকে। আমি একটু সামনে এগিয়ে গেলাম। আমার বন্ধু সুমন আমার হাত ধরে ইশারায় আমাকে যেতে নিষেধ করলো, কিন্তু এত ধোঁয়া পথ চলা যায় না। তাহলে না দেখেও আর উপায় আছে? আমার বন্ধু সুমন বলল, আসিফ, আমি শুনেছি মানুষের কবরে আযাব হলে নাকি এরকম ধোঁয়া উঠে। যাস না রে বন্ধু, যাস না। আমি বললাম, আরে এমন অলক্ষণে কথা বলিস না তো, এমনিই আছি এক জ্বালায়। আমার ভীষণ ভয় লাগছিল। আমি একটু সামনে এগিয়ে দেখি বিশাল বড় একটা ধবধবে সাদা সিঁড়ি, আর তার নিচ থেকে এই ধোঁয়া আসছে। সুমন ছিল দূরে দাঁড়ানো। আমি তাকে কাছে ডাকলাম, সে এগিয়ে এলো। আমি খুব সতর্কভাবে আস্তে আস্তে পা ফেলতে লাগলাম। আমি ভাবলাম এই বাগানে তো এমন সিঁড়ি আগে দেখিনি। দেখি সিঁড়িটা মাটি থেকে উপরে উঠে আকাশে মিলে গেছে। আর একটু উপরেই একটা 15-16 বছরের মেয়ে কাঁপছে। আমি আর আমার বন্ধু সিঁড়িতে উঠলাম। ভাবলাম দেখি এত রাতে মেয়েটা কাঁদে কেন, আর এখানে সিঁড়ি বা এলো কিভাবে। ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। আমার বন্ধু আমাকে পেছন থেকে ধাক্কিয়ে সিঁড়ির উপর উঠিয়ে দিল। আমি সিঁড়ির উপর উঠলাম ঠিকই, কিন্তু মনেই হচ্ছিল না এটা কোনো সিঁড়ি। মনে হচ্ছিল আমি মাটির উপরেই দাঁড়িয়ে আছি। আমার উপরে ওঠা দেখে আমার বন্ধু একটু সাহস পেল। আমার বন্ধুও সিঁড়ির উপরে উঠল এবং আমরা মেয়েটির দিকে এগোতে থাকলাম। হঠাৎ মুহূর্তেই চারিদিকের ধরন পাল্টে গেল। আমি ভাবলাম এটা কি হলো। আমি দেখতে পেলাম চারিদিক ক্রমশই ফর্সা হতে যাচ্ছে। তখনও আমার ঘড়িটি ঠিকঠাকই ছিল। দেখি রাত 12টা বাজে। আমি ভাবছি রাত 12টায় এত ফর্সা হচ্ছে কেন। আমি আরো উপরে উঠতে থাকলাম আর মেয়েটির দিকে এগোতে থাকলাম। যত আমরা এগিয়ে যাই ততই মনে হচ্ছে চারদিক ফর্সা হয়ে আসছে, দিনের আলোর মতো। আর আমার ঘড়িটাও বন্ধ হয়ে গেল। আমাদের ভীষণ ভয় থেকে ভীষণতার হয়ে উঠল।
আমরা সিদ্ধান্ত নিলাম আর উপরের দিকে উঠবো না, নিচে নেমে যাব ওই সিঁড়ি দিয়ে। কিন্তু নিচের দিকে নামতে যে আমাদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। তাকিয়ে দেখি আমরা যত দূর উঠেছি তার নিচে আর কোনো সিঁড়ি নেই। সিঁড়িগুলো উধাও হয়ে গেছে। আমাদের এখন ওঠা ছাড়া আর কোনো গতি নেই। আমি শুধু সুমনকে দোষ দিতেই থাকলাম। বললাম, তুই যদি সকাল সকাল আমাদের বাড়িতে যাইতিস তবে এমন হতো না। আমরা মনে হয় কোনো এক ফাঁদে পড়েছি। এখন কি করব ভেবে পাচ্ছি না। সুমন বলল, চল সামনে। ফাঁদে যদি পড়ি তাহলে অবশ্যই বের হবার পথ থাকবে। এবার উপরের দিকে তাকিয়ে দেখি সে মেয়েটাও আর উপরে নেই। আমরা খোঁজার জন্য আরো উপরে উঠলাম। যখন আরো উপরে উঠলাম তখন দেখি সূর্য মাথার উপরে চলে এসেছে। আমরা সেখানে একটা দরজা দেখতে পেলাম। সেই দরজার সামনে ছিল দুইজন একই বয়সের বৃদ্ধ, আর দুজনের চেহারার দিক দিয়ে হুবহু এক। একটা লাঠির উপর ভর দিয়ে কুঁজো হয়ে হাঁটুর ভিতর মাথা গুজে দিয়ে বসে আছে। আমি মনে মনে বললাম, যাক, অন্তত কাউকে তো পেলাম জিজ্ঞাসার মতো যে আমরা কোথায় আছি। আমি জিজ্ঞাসা করলাম, দাদু, আমরা এখন কোথায় আছি বলতে পারেন? বৃদ্ধা দুইজন একই সাথে হাঁটুর ভিতর থেকে মাথা উঠালো। কি বিশ্রী দেখতে তাদের। মাথার চুলগুলো এলো পাতাড়ি, নখগুলো বড় বড়, মোষ যেন ঝুলে মাটিতে পড়ার উপক্রম হয়েছে। আমি তাদেরকে দেখে ভীষণ ভয় পেলাম। তারা দুজনেই একই রকম আচরণ করছিল। প্রথমে তারা আমাদের হাত দিয়ে ইশারা করলো, ফিরে যা। আমরা নিচে তাকিয়ে দেখি যে পর্যন্ত আমরা আছি তার নিচে কোনো সিঁড়িই নেই। আমরা বললাম, দাদু, কিভাবে আমরা নিচে নামবো? নিচে তো কোনো সিঁড়ি নেই। আর আমরা যত উপরে উঠছি তত সিঁড়িগুলো উধাও হয়ে যাচ্ছে, কিন্তু কেন? আর সে সিঁড়িগুলো উধাও হয়ে কোথায় যাচ্ছে? তখন দুই বৃদ্ধ একই সাথে একই কথা বলে উঠল, গম্ভীর স্বরে, ধীরে ধীরে ভীত হয়ে, হে বৎস, এই সিঁড়ি কোনো সাধারণ সিঁড়ি নয়। এতটুকু বলেই নীরব হয়ে গেল। তারপর আবার দুজনে একসাথেই ঠোঁট নাড়িয়ে একই কথা বলতে শুরু করলো। বলল, না, আমি বলতে পারবো না, বললেও আমার মেরে ফেলবে। আমরা আশ্চর্য হতে থাকলাম চারিদিক থেকে। একে তো এই কেমন সিঁড়িতে উঠলাম, তারপর যাদের কাছে জিজ্ঞাসা করছি তারা কি ধরনের মানুষ যে দুইজন একই মুহূর্তে একই কথা বলে। একজন যা বলে আর একজনও তাই বলে এক সময়। এরা কারা? আর আমাদের সিঁড়ি সন্ধান দিলে কে তাদেরকে মেরে ফেলবে? আমি সব বৃদ্ধের কাছে জানতে চাইলাম। নিজের প্রাণ বাঁচানোর জন্য বৃদ্ধ বলতে চাইছিল না। অনেকক্ষণ চুপ থেকে বলা শুরু করলো, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ,
এটাই এক রক্তখেক রানীর গোপন সুড়ঙ্গ রাস্তার সিঁড়ি। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। তখন এখানে থাকত রাজা রায় প্রতাপ সিং। তিনি বিবাহ করেন হরিহরপুরে। হরিহরপুরের রাজা ছিলেন রাজা রঞ্জন প্রতাপ। তার স্ত্রী উর্মিলা দেবীর কোনো সন্তান ছিল না। তাই রঞ্জন প্রতাপ দেবীর কাছে মান্যত করল যে তার যদি সন্তান হয় তবে তাকে প্রতি বছরই একটা নরবলি দিয়ে তার রক্ত গঙ্গা সন্তানকে পান করাবে। ওই রাতেই রঞ্জন প্রতাপ স্বপ্ন দেখল একজন রাক্ষস এসে আকাশে ভাসমান অবস্থায় বলছিল, হে রঞ্জন প্রতাপ, বিখ্যাত প্রভাবশালী রাজা, তোর স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান আসবে আমার ঔরসের মাধ্যমে। তার জন্য প্রতি বছর নরবলি দিবি এবং রক্তভক্ষণ না করালে তোর স্ত্রীর গর্ভে যে সন্তান, সে সন্তান আর বাঁচবে না। এভাবেই রঞ্জন প্রতাপ মানুষ করলেন তার কন্যা সন্তানকে। এই সন্তান যখন বিবাহযোগ্য হয় তখন রায় প্রতাপ একদিন রাজ্য সফরে রঞ্জন প্রতাপের দেশে রওনা হয়। রঞ্জন প্রতাপের কন্যাকে দেখে তার ভীষণ পছন্দ হয় এবং কোনো কিছু না জেনেই প্রস্তাব পাঠান তার মেয়ে বিবাহের জন্য। রঞ্জন প্রতাপ তার মেয়ের ব্যাপারে সব কিছু জানে, তাই তিনি অমত না করে রায় প্রতাপের সাথে বিবাহ দিয়ে দেন। তাদের সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু রায় প্রতাপের প্রতিদিন কর্মচারী উধাও হতে লাগলো। তিনি খুব ভালোভাবে নজর রাখতে লাগলেন। একদিন তিনি ঘুমিয়ে গেলেন, হঠাৎ বাইরে থেকে যেন কিসের একটা আওয়াজ আসলো। তিনি ঘুম থেকে উঠলেন এবং উঠে দেখতে পেলেন তার স্ত্রী আর পাশে নেই। বিছানা থেকে উঠে যা দেখলেন তা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। দেখতে পেলেন তার স্ত্রী নন্দিনী দেবী একজন চাকরের জামা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখে তিনি ভীষণ ভয় পেলেন। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখতে গেলেন। তিনি দেখলেন রাজবাড়ির গোপন সুড়ঙ্গ রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে। তিনি পেছন পেছন গেলেন। সেখানে আমি আগের থেকেই বন্দী ছিলাম। অন্ধকার সুড়ঙ্গে কিছুই দেখা যাচ্ছিল না। আমার পাশ থেকে যখন রায় প্রতাপ যাচ্ছিলেন তখন আমি একটু সংকেত দিতে সক্ষম হলাম। আমাকে রাজা সাহেব দেখতে পেলেন এবং আমার বাঁধনকে ছুটিয়ে দিলেন। তিনি তার স্ত্রীর দিকে এগোতে থাকলেন। আমিও পেছন পেছন যেতে থাকলাম। যে দেখে তিনি যা দেখলেন দেখে বললেন, হায় ভগবান বলে চিৎকার মেরে দৌড় দিতে বাধ্য হলেন। তিনি দেখলেন তার স্ত্রী মানুষ না, একটা আস্ত রাক্ষস। ওই চাকরের গলায় কামড় বসিয়ে রক্ত চুষে নিল। রায় প্রতাপের হায় ভগবান কথাটিও শুনতে পেয়ে রায় প্রতাপ সিংকে ধরে বসল এবং কর্কশ শব্দে বলল, তুই আমার স্বামী, তাই কি হয়েছে? আমার কাছে যে বাধা দেয় তাকে আমি মেরে ফেলি। বলেই দেরি না করে রায় প্রতাপ সিংয়ের ঘাড়েও কামড় বসিয়ে দিল। রায় প্রতাপ মৃত্যুর আগে অভিশাপ দিলেন,
যে আমার মৃত্যুর পর তুই আর বেশি দিন বাঁচবি না, আর তোর রাজ্য ধ্বংস হয়ে যাবে। রায় প্রতাপের মৃত্যুর 2 দিন বাদে ভীষণ বড় এক ভূমিকম্প হয়, আর রাজপ্রাসাদ ভেঙে গড়িয়ে যায়। আর নন্দিনী দেবী এবং অল্প কিছু দাস দাসী ছিল, তারা দেয়াল চাপা পড়ে মারা যায়। শুধু আমি বেঁচে থাকি, যেহেতু আমি রাজপ্রাসাদের বাইরে পালিয়ে আসার কারণে। কিন্তু দেবীর আত্মা তখনও ঘুরে বেড়াতো আমাদের আশপাশ দিয়ে। প্রতি অমাবস্যার রাতে ভেসে ওঠে সেই গোপন সুড়ঙ্গ সিঁড়ি। আমিও একদিন ঘুমিয়েছিলাম অমাবস্যার রাতে, ও আমাকে নিয়ে আসলো এই মায়াবী সিঁড়িতে। এখানে যে একবার আসে আর ফিরতে পারে না, তাই আমিও ফিরতে পারিনি। আমি কথা বলছি আমার সাথে ওই বৃদ্ধ, সে হলো আমার আত্মা, পৃথক কেউ না। তাকে শুধু দেহ থেকে আলাদা করা হয়েছে। ওই শয়তান ডাইনি আমাকে আলাদা করেছে আমার আত্মার থেকে। আসিফ, আমি বললাম, দাদু, আমাদের এখান থেকে নামার উপায়টা বলে দিন না। বৃদ্ধ বললেন, না, আমি উপায় বলতে পারবো না, বললে আমি মারা যাব। ওই ডাইনি আমায় মেরে ফেলবে। আমি বললাম, না, মারতে পারবে না, আমরা আপনাকে বের করে নিয়ে যাব। বৃদ্ধ বললেন, ওই দরজার ভেতর একটি খাঁচা আছে, ওই খাঁচাটার ভেতর একটি পাখি আছে। ওই পাখিটির গলা ছিঁড়ে ফেললে ডাইনি মারা যাবে। তবে খবরদার, ডাইনি যেন বুঝতে না পারে, এবং তোমরা নামার সিঁড়িও খুঁজে পাবে। এবার আসিফ ও সুমন দুজনে দরজার ভিতর প্রবেশ করলো। যখনই প্রবেশ করলো, ডাইনি নন্দিনী দেবীর শরীরে জ্বালা উঠে গেল, অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। যখন পাখিটাকে ধরলো আছে, তখনই ডাইনি বুঝতে পারলো এবং সামনে চলে এলো। হা 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 করে হাসতে থাকলো। বলল, আমাকে মারতে এসেছিস? তোদের আজ আমি শেষ করে ফেলবো। যখনই আসিফকে ধরতে যাবে, অমনি আসিফ গলাটা টান মেরে এক টানে ছিঁড়ে ফেললো, আর ডাইনি মারা গেল। নিচে নামার সিঁড়িও বের হয়ে গেল। তারা 3 জন নিচে নেমে আসলো। তখন ফজর হব প্রায়। রাতের ঘুম তাদের হারাম হয়ে গেল। আজ তারা সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাতের ক্লান্তি শ্রান্তি শরীর নিয়ে সকালে আরামের ঘুম ঘুমালো।